শীত পেরিয়ে ফাল্গুনের দুপুরে নিজ বাড়িতে ফিরেছেন সুফিয়ান ভূঁইয়া। গত ২ মাস বৌদ্ধ সাহা কবিরাজের চিকিৎসালয়ে ছিলেন। এতটা সময় সেখানে কাটিয়েও স্বাস্থ্যে খুব একটা উন্নতি হলো না তার। বুকের ভেতরটা সর্বক্ষণ ধড়ফড় করে। আয়ু ফুরিয়ে আসলে কি আর ওষুধপথ্য কাজে আসে? তিনি বারান্দায় গোল করে রাখা বেতের সোফায় হেলান দিয়ে বসেন। হাঁটার লাঠিটি পরিচারক মনিরের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, গৌতমের মায়ের কাছে দিয়ে বলবি ভালো করে ধুয়ে রোদে দিতে। মনির দ্রুত পায়ে খাসমহলে চলে গেলেন। বাড়িটি জমিদার বাড়ি নামে পরিচিত। সুফিয়ানের পূর্বপুরুষটা ছিল ক্ষমতাধর জমিদার। তাদের দাপট কয়েকশো মাইল দূর অবধি ছড়িয়েছিল। এখন আর সেই জমজমাট ব্যাপারটা নেই। শুধু এই বাড়িটি সম্মান, ঐতিহ্য আর জমিদার খেতাবই রয়ে গেছে। এখন সুফিয়ান ভূঁইয়া অন্য ধনী ব্যবসায়ীদের মতোই একজন ধনাঢ্য ব্যক্তির মাত্র। দক্ষিণা হাওয়া উপচে পড়েছে চোখে মুখে। তিনি 2 চোখ মেলে বাইরে তাকান। বাড়ির চারপাশে অসংখ্য শিমুল গাছ। গাঢ় লাল রঙের পাপড়ি আর সবুজ রঙের ভোটায় শোভিত শিমুল ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। চিকিৎসার জন্য যখন বাড়ি ছেড়েছিলেন, শীতের বিরক্ততায় গাছের পাতা ঝরে বাড়ির পরিবেশ হয়ে পড়েছিল শ্রীহীন। এখন বসন্তের ছোঁয়ায় গাছপালা হয়ে উঠেছে সজীব, অপরূপ। একটা বাড়িকে ঐশ্বরিক সৌন্দর্যের সম্মান একমাত্র প্রকৃতিই দিতে পারে। সুফিয়ান চোখের চশমাটি খুলে পাশের টেবিলে রাখলেন। বুকের ধড়ফড়ানি থামছেই না। কিছুক্ষণ হাঁটলেই নিঃশ্বাসে অক্সিজেনের অভাব বোধ হয়। বুকের ছাতিতে চিনচিন ব্যথা করে। তিনি সোফায় হেলান দিয়ে চোখ বুজলেন। কানে নুপুরে ধ্বনি ভেসে আসে। সুফিয়ান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকান। অলংকার সজ্জিত ঝাপসা অবয়বের একটি মেয়ে এসে দাঁড়ায় সামনে। তিনি কিছু বুঝে ওঠার পূর্বে মেয়েটি তার পা ছুঁয়ে সালাম করল। তিনি বিস্ময়ে হতচকিত হয়ে চশমাটি দ্রুত চোখে পড়ে নিলেন। অল্প বয়সী মেয়েটির ফকফকে গায়ের রং, উচ্চতায় খাটো, গোলমুখ, জোড়া ভ্রু, শান্ত গভীর চোখ, পরনের জরির কাজ করা ফিনফিনে শাড়ি। মেয়েটির হাতে সুফিয়ানের চোখ আটকে গেল। হাতের চুড়ি দুটো তার মায়ের। এই চুড়ি জোড়ার উত্তরাধিকারী একমাত্র জমিদার বাড়ির পুত্রবধূরাই হয়। পুত্রবধূ? কার বধূ? বীর বীর করে উচ্চারণ করলেন তিনি। জাওয়াত কি তবে বিয়ে করে বউ নিয়ে ফিরেছে? সুফিয়ানের ঠোঁটে হাসি ফুটল। তিনি নরম গলায় প্রশ্ন করলেন, তোমার নাম কি মা? প্রশ্নটি শুনে মেয়েটি ভ্যাবাচ্যাকা হয়ে গেল। জোরপূর্বক হেসে বলল, জুলফা খাতুন। জুলফা বাগান। সুফিয়ান মন্ত্র মুগ্ধের মতো উচ্চারণ করলেন। বহু বছর পর এই বাড়িতে নতুন বউ এসেছে, তাও জাওয়াদের বউ হয়ে। তিনি নিজের আনন্দ ধরে রাখতে পারছেন না। চোখ দুটি হন্য হয়ে জাওয়াতকে খুঁজছে। কোথায় সেই হতচ্ছাড়া? সুফিয়ানকে আথালি পাতালি চোখ বুলাতে দেখে জুলফা বলল, কাউকে খুঁজছেন ভাইজান? মুহূর্তেই সুফিয়ানের চোখ দুটি তীক্ষ্ণ হয়ে উঠে, মিলিয়ে যায় হাসি। তিনি অবিশ্বাস্য সুরে প্রশ্ন করলেন, কে তুমি? নিশীথ বন বিলাসিনী সে। জ্যোৎস্না হোক কিংবা অমাবস্যা, রাতের বন তার কাছে স্বর্গ। জুলফা সারা রাত উত্তরের বনে ঘুরে বেরিয়ে শেষ রাত্রি পুকুরঘাটে সিঁড়িতে এসে বসেছে। তার লম্বা চুল পিঠময় ছড়িয়ে, আঁচল ভর্তি মাধবীলতা ফুলে। সেখান থেকে তীব্র সুবাস বের হচ্ছে। মাধবীলতার মিষ্টি মাদকতাময় ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারপাশে। ফুলের ঘ্রাণ অত্যাধিক তীব্র হলে তার মাথার ভেতরটা কেমন করে, শূন্য লাগে নিজেকে। জুলফা ফুলগুলো হাতে নিয়ে প্রাণ ভরে সুবাস নেয়। বুকের ভেতরটা স্বর্গীয় আনন্দে বিমোহিত হয়ে পড়ে। সে গুনগুনিয়ে ওঠে। সুফিয়ান ভূঁইয়া সারা শব্দহীন অন্ধকারকে আলিঙ্গন করে বারান্দায় দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা পায়জামা ও ফতুয়া, পায়ে স্যান্ডেল। চোখের দৃষ্টি পুকুর ঘাটে। মুখ না দেখে আন্দাজ করতে পারছেন সিঁড়িতে বসে থাকা মেয়েটি জুলফা। জুলফার আচরণ সুফিয়ানের কাছে অস্বাভাবিক ঠেকছে। মেয়েটির হাঁটা চলা কথাবার্তায় কিছু একটা আছে। হঠাৎ ললিতার মেঘের মতো গমগমে কণ্ঠস্বর শোনা গেল। বাড়িতে বউ এনেছে নাকি শিয়াল একমাত্র আল্লাহ জানে। এই মেয়ে শিয়ালের মতো রাত জাগে, এদিক ওদিক ঘুরে বেড়ায়। সুফিয়ান ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালেন। ললিতা দাঁড়িয়ে আছে। বয়স 47 বা আর একটু বেশি হবে, যদিও ললিতার বয়স ধরা যায় না। কোনো এক জাদু বলে নিজের বয়স যেন 35-এ আটকে রেখেছে। সুফিয়ান মৃদু হেসে বললেন, রাতে তো পেঁচাও জাগে, শিয়ালই কেন বললে? এই মেয়ে শিয়ালের মতো ধূর্ত। সুফিয়ান রসিকতা করে বললেন, মনে হচ্ছে গিন্নিকে খুব জ্বালিয়েছে। ললিতা বলল,
ব্যবহার ছোট লোকের মতো। ছোট ভাই কোথা থেকে যে এই মেয়েকে তুলে এনেছে। 20 দিন হয়ে গেল, আজও ছোট শ্বশুর বাড়ির কেউ এলো না। ললিতার কণ্ঠে ক্ষোভ। সুফিয়ান ক্রুক্তি করলেন। দুপুরে জুলফার হাতে চুড়ি দেখে তিনি ভেবেছিলেন তার একমাত্র ছেলে জাওয়াত বউ নিয়ে ফিরেছে। ঘৃণা খড়েও মাথায় আসেনি শব্দর এই বয়সে এসে হাঁটুর বয়সী কোনো মেয়েকে বিয়ে করবে। ভাইয়ের বউকে ছেলের বউ ভেবে কি ভুলটাই না করেছিলেন। সুফিয়ান নিজ মনে সি সি করে উঠলেন। ললিতার মুখ থমথমে। সুফিয়ান চুপ থাকতে দেখে কিচ্ছিক অভিমান হলো তার। বলল, আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না? সুফিয়ান ললিতার প্রশ্ন এড়িয়ে বিড়বিড় করেন, মেয়েটার সাহস খুব। তিনি জুলফার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। ও একা বসে কি করছে? সুফিয়ানের কণ্ঠে রাজ্যের উৎসাহ। ললিতার কোনো জবাব নেই। সে চেয়ার এনে স্বামীর পাশে রাখলো। বলল, আপনার না পায়ে ব্যথা? দাঁড়িয়ে থাকবেন না, বসুন। সুফিয়ান বসলেন। দীর্ঘ আলাপের প্রস্তুতি নিয়ে বললেন, তা বিয়ে ঘটক কে ছিল? সে আমি জানি না। হুট করে আপনার ভাই বউ নিয়ে হাজির। বাড়িতে যে 2জন গুরুজন আছে তার মানেই ছিল না। এত এত বছর বললাম বিয়ে করো বিয়ে করো, করলো না। তার নাকি সংসার ভালো লাগে না। সে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে চায়। এখন কোনো আন্দাজে এই বয়সে এসে বিয়ে করলো 20-21 বছরের মেয়েকে। তিনি থামলেন, দম নিলেন, তারপর বললেন, কোথায় তোমার দেবর? বাড়িতে বউ রেখে এত রাতে কোথায় সে? তা কি আর আমায় বলে গেছে? তোমাকেই তো বলে যায়। হুট করে না বলে কেন যাবে? বউ আছে, বউকেই তো হয়তো বলছে। তাকেই জিজ্ঞাসা করুন। সুফিয়ান 2 হাত বুকের উপর ভাঁজ করে দীর্ঘশ্বাস ছাড়লেন। সরসর শব্দে বড়ে যাওয়া বাতাস শরীর জুড়িয়ে দিচ্ছে। তিনি বেশ শান্ত স্বরে ললিতাকে বললেন, এই রাতের বেলা পুকুর ঘাটে বাড়ির বউ বসে আছে। এখানে দাঁড়িয়ে না থেকে একটু বলে কয়ে ঘরে নিয়ে যেতেও তো পারো। তুমি তো তার বড় যা নাকি অভিভাবক? ও আমি পারবো না। আপনি গিয়ে বলে কয়ে তেল মাখিয়ে ঘরে নিয়ে আসুন। আহ, রেগে যাচ্ছ কেন? ললিতা রাগ মিশ্রিত অভিমান নিয়ে ভেতরে চলে গেল। সুফিয়ান সেখানেই বসে রইলেন। শীতল বাতাসের স্পর্শে ধীরে ধীরে তার চোখ দুটি বুজে এলো। ললিতা বাড়ির কাজের মেয়ে রেনুর ঘরের সামনে গিয়ে ডাকে, রেনু, এই রেনু। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর সবেমাত্রই শুয়েছিল রেনু। ললিতার ডাক শুনে তড়িঘড়ি করে উঠে বসে। কিরে, ঘুমিয়ে পড়েছিস? ললিতার দরজায় ধাক্কাচ্ছে। রেনু দ্রুত বেরিয়ে এলো। তাকে এক নজর দেখে ললিতা বলল, মাথাটা ভনভন করছে। হেসেলে তিলের তেল রাখা আছে, একটু বাটিতে করে নিয়ে আয়। রেনু হাওয়ার বেগে রান্নাঘর থেকে তেল নিয়ে ললিতার ঘরে পৌঁছালো। ললিতা হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তার চুল মেজেই সুই সুই। রেনু জল চৌকি নিয়ে চুলের কাছে বসে, আলতো করে তেল মালিশ করে দেয় মাথায়। ললিতার মাথা থেকে যেন দাউ দাউ করে আগুন বের হচ্ছে। তিলের তেলে যদি তা ঠান্ডা হয়। রেনুর ঠোঁট টিপে আসলো। সুফিয়ান চোখ খুলে জুলফাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল। জুলফার অপ্রত্যাশিত উপস্থিতিতে তিনি ভয় পেয়েই গেছেন। জুলফা কিছু বলতে উদ্যত হয় তার আগে সুফিয়ান চিৎকার করে উঠলেন, এত রাতে তুমি বাহিরে কি করো? আর এভাবে চুল খুলে রেখেছো কেন? তুমি কি চুল বাঁধতে পারো না? জুলফা দ্রুত হাত খোপা করল। সুফিয়ানকে রাখতে দেখে সে বিব্রত হয়ে পড়ল। তার শাড়ির আঁচল লুটোপুটি খাচ্ছে মেজোতে। সুফিয়ান এতটাই ভয় পেয়েছেন যে নিজের রাগ না চাইতেই প্রকাশ পেয়ে যায়। তিনি ঢোক গিলে নিজের রাগ সংবরণ করলেন। জুলফা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। সুফিয়ান শান্ত স্বরে বললেন, রাত বিরাতে বাইরে হাঁটাহাঁটি করবেন না, ঘরে যাও। জুলফা মিয়ে যাওয়া গলায় বলল, জি যাচ্ছি। জুলফা পাশ কাটিয়ে চলে যেতেই সুফিয়ান আপন মনে বিড় করে সুরা পড়ে বুকে 3বার ফুঁক দিলেন। তোমাকে আমি আরেকবার বলছি, ভাবির সাথে আর ঝগড়াঝাটি করবা না। উনি তোমার শাশুড়ির মতোই। বাইরে ঘূর্ণি বাতাসের সাথে হালকা বৃষ্টি হচ্ছে। জুলফা নকশি কাঁথা সেলাই করছিল। শব্দরের কথা শুনে তার হাত থেমে গেল। সে মুখ তুলে তাকালো। শব্দরের গায়ের রঙ উজ্জ্বল হলেও চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। চওড়া বুক, চওড়া কাঁধ, লম্বা গোঁফ, যা তাকে অন্য 8-10টা পুরুষ থেকে আলাদা করে ফেলে। জুলফার প্রত্যুত্তরে কিছু না বলে পুনরায় সেলাই আরম্ভ করলো। শব্দ হয়ে বলল, মুখে কুলু পেটে আছো কেন? কথা বলো। জুলফা না তাকিয়ে দৃঢ়ভাবে বলল, আপনার ভাবিকে গিয়ে বলুন আমাকে না খোঁচাতে, তাহলে আর ঝগড়াঝাটি হবে না।
তোমার একটু নমনীয় হওয়া উচিত। আমি যথেষ্ট নমনীয় আছি। আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন আগে, তাহলে আমার নমনীয়তা দেখতে পাবেন। জুলফা মনোযোগ দিয়ে সেলাই করছে। কাঁথার জমিনে রঙ বেরঙের সুতোয় ফুটে উঠেছে কারুকাজ। তার চুল এলোমেলো, চোখে মুখে এখনো ঘুম লেগে আছে। শব্দর জুলফার পাশে বসে রয়ে শয়ে বলল, দেখো জুলফা, ভাই ও ভাবি আমার জন্য খুব মূল্যবান। যখন মা বাবাকে হারাই, ভাইজান ছিল তরুণ আর আমি ছোট একটা শিশু ছিলাম। ভাইজান। জুলফা শব্দরকে কথা মাঝে আটকে দিয়ে বলল, কথায় কথায় ভাই ভাবির গুণ কীর্তন বন্ধ করুন। আপনার ভাই আপনাকে পেলে পুষে বড় করেছে, ভাবি মায়ের মতো যত্ন করেছে, অনেকবার শুনেছি, মেনেওছি, মনে রেখেছি। আর প্রয়োজন নেই। শব্দর ধৈর্য হারা হয়ে পড়ে। সে বিয়ের দ্বিতীয় দিন থেকে জুলফার ঘাড় তেরামি জেদি কথাবার্তা সহ্য করে আসছে। আর কত সহ্য করা যায় বলুন? শব্দর আক্ষেপের সুরে বলল, তোমার চেহারা দেখে বোঝার উপায় নেই মনে এত বিষ। বিয়ে করে মস্ত বড় ভুল করে ফেলেছি আমি। আপনার বুঝে শুনে খোঁজ খবর নিয়ে বিয়ে করা উচিত ছিল আমার। জুলফা দুবহর্দ হাসল। সে শব্দরের এই আক্ষেপটাই চাইছিল। শব্দর আর কথা বাড়ালো না। বিছানা ছেড়ে সাদা পাঞ্জাবি পায়জামা পরল। আভিজাত্যের উপটৌকন হিসেবে কাঁধে ঝুলিয়ে নিল বাহারি কারুকাজ করা শাল। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, গত কয়দিনে যা করার করেছো, আর করবে না। এখন ভাইজান বাড়িতে, উনি যেন তোমার কোনো কাজে কষ্ট না পায়। এবার কথার 19-20 হলে খুব খারাপ হবে কিন্তু। জুলফা গলা উঁচিয়ে বলল, ভাইজানের চোখ থাকলে উনি দেখতে পাবেন দোষটা আসলে কার। যদি দেখতে না পান, আপনার দৃষ্টিভঙ্গির সাথে ওনার চোখের চশমাটা পরিবর্তন করে নিতে হবে। জুলফা চোখের পলক ফেলার সুদ পেল না। তার আগেই শব্দ এসে তার দুই গালে চেপে ধরল। সঙ্গে সঙ্গে জুলফার হাতে সুই বিঁধে গেল। শব্দর দাঁতে দাঁত চেপে বলল, ভুলে যেও না তুমি কোথা থেকে উঠে এসেছো। যাদের নিয়ে তুমি নোংরা মন্তব্য করছো, তাদের মধ্যে একজন জমিদার, অন্যজন রাজবংশের মেয়ে, আর তুমি একজন। শব্দর কথা শেষ করলো না। সে প্রচণ্ড ক্ষোভ নিয়ে মেঝেতে থুতু ফেলল। মুহূর্তে জুলফার চোখ দুটি জলে টুইট বুম্বুর হয়ে ওঠে। শব্দর চপ্পল পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। জুলফা স্তব্ধ হয়ে বসে রইল। সুফিয়ানের দিক নির্দেশনায় মনির বাগানের কাজ করছে। তার পুরো নাম মনিরুজ্জামান। কখন কিভাবে এই বাড়িতে এলো, কে বাবা কে মা, সে জানেই না। বুঝতে শেখার পর থেকেই নিজেকে এই বাড়িতে আবিষ্কার করে ফেলেছে। জমিদার বাড়ির প্রতিটি সদস্যের খেদমত করায় তার জীবনের শাশ্বত সত্য। সুফিয়ান লাঠি দিয়ে উত্তরে ইশারা করে বললেন, ওদিকে চারাগুলো শুকিয়ে গেছে, পানি দে। সকালে না মেঘ হইল কাকা, ওইটুকু বৃষ্টির পানিতে কিছু হয় না, আরো দে। পানি তো শেষ। শেষ তো কি, ড্রাম থেকে নিয়ে আয়। মনির সেচুনি নিয়ে পানি আনতে চলে যায়। সুফিয়ান চেয়ারে বসেন। এমন সময় দেখা গেল শব্দরকে পশ্চিম দিক দিয়ে খাসমহলে ঢুকেছে। সুফিয়ানের চোখ পড়তেই ডাকলেন শব্দর। ভাইকে দেখে শব্দর ছুটে এসে কোলাকুলি করলো, কেমন আছেন ভাইজান? ভোরে বাড়ি ফিরে আপনাকে খুঁজেছি, কোথায় ছিলেন? এই তো আগের মতোই, সকালে একটু হাঁটতে বের হয়েছিলাম। তোমার কি অবস্থা? কাজকর্ম নিয়ে একটু চাপে আছি, তবে শরীরের স্বাস্থ্য ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকারই কথা, নতুন বিয়ে করেছো। শব্দর হাসলো। অপরাধী সুরে বলল, ক্ষমা করবেন ভাইজান, আপনার উপস্থিতি ছাড়াই। তাতে কোনো সমস্যা নেই, কিন্তু লুকিয়ে চুরিয়ে বিয়ের কি প্রয়োজন ছিল? আমাদের বাড়িতে কি এখনো এমন বিয়ে হয়েছে? শব্দর প্রত্যুত্তরে চুপ রইল। সুফিয়ান বললেন, যা হবার তো হয়েই গেছে। মেয়ের বাপের বাড়ি কোথায়, বংশ কি? কালীগঞ্জে, বাবা দিনমজুরের কাজ করে, মা বেঁচে নেই। শব্দরের কণ্ঠে সংকোচ। সুফিয়ান লাঠি দিয়ে মাটিতে দুইবার মৃদু আঘাত করলেন। তার চোখে মুখে অভিব্যক্তি দেখে মেজাজ বোঝা যাচ্ছে না। তিনি নিজ মনে কিছু ভাবলেন। গম্ভীর সুরে বললেন, গরিব ঘরের সুন্দরী মেয়ে, ভালো 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 ভাইজান। আপনি আমার প্রতি রাগ রাখবেন না, হুট করেই সব হয়ে গেল। ভাবিকেও জানাতে পারিনি। রাগের কিছু নেই, সুন্দরী জীবন কাটাতে যে জীবন সঙ্গী প্রয়োজন দেরিতে হলেও বুঝেছো, তাতেই আমি খুশি। সুফিয়ান থেমে তারপরে বললেন, গতকাল কোথায় ছিলে? নতুন বউ রেখে রাতে বাইরে থাকা কি শোভনীয়? রাজধানীতে চাল পাঠানোর জন্য কালীগঞ্জে গিয়েছিলাম। তাছাড়া একজনকে নিমন্ত্রণ করতে যেতে হতো। সুফিয়ান উৎসুক হয়ে তাকালেন। কে সে? শব্দর বলল, আশিকুজ্জামান। শুক্রবার ছেলেকে নিয়ে আসবেন। আশিকুরের ছেলে বিলেতে থাকে না, ওনার একটা দত্তক ছেলেও আছে। সুফিয়ান শব্দরের পিঠ চামড়ে বললেন,
ভালো করেছো। ব্যবসায় লাভবান হতে গেলে আশিকুর জামানের মতো ধনকুব ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা উচিত। আপনি আমাকে বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব দিয়েছেন, উন্নতির জন্য জীবন দিয়ে দেব ভাইজান। সুফিয়ান খুশি হয়ে বললেন, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। চলুন। দুই ভাই হাঁটতে হাঁটতে তাদের পারিবারিক কবরস্থানের কাছে পৌঁছে যায়। জুলফা জানালা দিয়ে তাদের দেখছে, তার চোখ মুখ ফ্যাকাশে। সারাটা দিন কেটে গেল গভীর আলস্য ও রাগ নিয়ে। একটা দানাও নেই পেটে, ক্ষুধায় পেটের ভেতর গুড়গুড় শব্দ হচ্ছে। খাবার নিয়ে ঘরে ঢুকে রেনু জুলফাকে বাইরে তাকিয়ে থাকতে দেখে খাবার রেখে চলে যাচ্ছিল জুলফা তীক্ষ্ণ কণ্ঠে ধমকে উঠলেন, এতক্ষণ কোথায় ছিলে? আমি যে খাইনি খেয়াল ছিল না? রেনু ড্যাব ড্যাব করে তাকায়। জুলফা বিরক্তিতে আওড়ায়, তুমি তো আবার বোবা। কি জ্বালা! তোমার কর্তি কি এতক্ষণে বলেছে খাবার দিয়ে যেতে? মাথা নাড়িয়েই বোঝাও। রেনু মাথা জাকায়। জুলফা খাবারের প্লেট হাতে নিয়ে বিছানার উপর দুই পা ভাঁজ করে বসে বলল, তুমি শুধু ওই রকচাটা মহিলারই গোলামি করো কেন? বেশি খেতে দেয় নাকি বাড়তি টাকা পয়সা দেয়, কোনটা? রেনু ডানে বামে মাথা নাড়ায়। এসব কিছুই না। রেনু অসম্ভব সুন্দর, তবে তার দিকে তাকালেই সর্বপ্রথম চোখে পড়ে কপালের ডান দিকে গাঢ় কালো কাটা দাগটির উপর। জুলফা খাবার চিবোতে চিবোতে বলল, কপালে দাগটা কিসের? কেউ মেরেছে? রেনু কোনো ইঙ্গিত দিল না। জুলফার কপালে ভাঁজ পড়ল। কোনো দুর্ঘটনা ঘটেছিল? এবার সে সাড়া দিল। উপরে নিচে মাথা নাড়িয়ে জানালো, দুর্ঘটনা ঘটেছিল। জুলফা আর ঘাটল না। অন্য মানুষের জীবন নিয়ে তার কোনো আগ্রহ নেই। সে জমিদার বধূর মতো হাত নাড়িয়ে বলল, ঠিক আছে যাও। সন্ধ্যায় মৃদু অন্ধকার কখন মিলিয়ে গিয়েছে, অন্ধকারটা গাঢ় থেকে গাঢ় হতে হতে কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে, কান্নারত জুলফা তা মোটেও খেয়াল করেনি। সন্ধ্যা থেকে বিছানার ছোট্ট বালিশটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে শব্দহীন কান্নায় সময় কাটিয়ে দিয়েছে জুলফা। কতটা কষ্ট বুকের মাঝে ধারণ করলে একটা মানুষ এভাবে নিঃশব্দে কান্না করতে পারে, তা শুধু সেই মানুষটি শব্দহীন দুই চোখের অশ্রু ঝরিয়ে সেই বুঝতে পারে। দুঃখ যন্ত্রণার অগ্নিকুণ্ডের লেলিহান শিখায় প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে বুকের খাঁচায় অচিন পাখি। জুলফা চাদর খামচে ফুপিয়ে ওঠে। হঠাৎ পিঠে ঠান্ডা স্পর্শ পেয়ে থমকে গেল, চুপসে গেল। ঘাড় ঘুরিয়ে ভাবছে, অন্ধকারে শব্দরকে দেখে দ্রুত উঠে জানালার কান নিচে গিয়ে দাঁড়ালো। শব্দর এক হাতে হারিকেন নিয়ে জুলফার মুখোমুখি দাঁড়ায়, অন্য হাত বাড়ায় চোখের জল মুছে দিতে। জুলফার আগে মুখ ফিরিয়ে নেয়। নারী কান্না করে, ঝগড়া জিততে পারে, মান অভিমান ভাঙাতে পারে, এমনকি রাগে ফুঁসতে থাকা স্বামীকেও নিমেষে মানিয়ে নিতে পারে। শব্দরও তেমনই একজন নিরীহ স্বামী। ভেবেছিল ফিরে আরো কতগুলো কথা শোনাবে, কিন্তু ঘরে ঢুকেই যখন দেখলো জুলফা কাঁদছে, মুহূর্তে রাগ গেল পানি হয়ে। কি এমন আছে নারীর চোখের অশ্রুতে? কেন এত আকর্ষণ? আক্রমণাত্মক মনোভাব ছেড়ে রাগী জেদি শব্দরও অনুভব করেছে সে এই মুহূর্তে একজন শান্তশিষ্ট পত্নী, নিষ্ঠ ভদ্রলোক। সে জুলফার চোখের জল মুছে দিয়ে নরম কণ্ঠে বলল, ক্ষমা চাই, আমি অনুতপ্ত। জুলফা নিশ্চুপ। শব্দর পরম সোহাগের সুধাল, এত পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছি, কি খারাপ আচরণ করতে? তুমি অতিরিক্ত কথা। জুলফার চাহনি দেখে শব্দর থেমে গেল। ক্ষমা চাওয়ার মুহূর্তে স্ত্রীর দোষ নিয়ে কথা না বলাই সমীচীন হবে। সে হারিকেন রেখে জুলফাকে মুখোমুখি দাঁড় করিয়ে বলল, আমি তোমাকে খুব পছন্দ করে বিয়ে করেছি। তুমি এখন জমিদার বাড়ির বউ আমার। জুলফা তীব্র গতিতে জানালো, আমি তো আপনাকে পছন্দ করি না, জমিদার বউ হতে চাইনি। কেন করো না? কিসের অভাব আমার? শব্দের উৎকণ্ঠা সে জুলফার কাঁধ শক্ত করে চেপে ধরল। কি চাই তোমার? সোনা গয়না বাড়িঘর সব তোমার, তোমাকে কিছু করতে হবে না। সামনে পেছনে দাসীদের লাইন লাগিয়ে রাখবো। বলো কি চাও? জুলফা বক সোনা করে হাসলো। হারিকেনের নিবু নিবু হলুদ আলোয় তার চোখের জল চিকচিক করছে। সে হারিকেন হাতে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই আগুন আমার শাড়ির আঁচলে লাগিয়ে দিন, অথবা ফিরিয়ে দিয়ে আসুন। শব্দর অসহায় বোধ করে, এই মেয়েকে কিছুতেই বশ করা যাচ্ছে না, তার ঔদ্ধত্য কিছুতেই কমে না। সে কাটখাট গলায় বলল, এখন তোমার সাথে আমাদের সম্মান, ঐতিহ্য, খ্যাতি জড়িয়ে গেছে। তুমি আমার সঙ্গে এই পরিবারের সঙ্গে মানিয়ে নাও, এটাই তোমার ভাতিবত্ত। তোমার জন্য কোনো রকম বিশৃঙ্খলা যেন না পড়ি, এই পরিবারের কোনো অসম্মান যেন না হয় তোমার জন্য। জুলফার দৃষ্টি কঠোর হলো। অসম্মান হলে কি করবেন? গলা টিপে মেরেই ফেলবো। শব্দর কিছু বুঝে ওঠার পূর্বে জুলফা তার হাতে নিজের গলায় চেপে ধরে বলল, মেরে ফেলুন এখনই।
জুলফার চোখের তারায় জ্বলছে হারিকেনের আগুনের প্রতিচ্ছবি। মুখখানা কি অপরূপ দেখাচ্ছে। শব্দর মোহগ্রস্ত হয়ে পড়ে। প্রেমে পড়ার অন্তিম বয়সে এসে যখন সে ভেবেছিল আর কখনোই প্রেমে পড়া হবে না, তখন জুলফার তেজস্বী দুটি সুন্দর চোখের সাক্ষাৎ ঘটল। সঙ্গে সঙ্গে ধুলোয় পরিণত হয়ে গেল অতিবাহিত থাকার পণ। শব্দরের চোখের শীতলতা টের পেয়ে সরে যেতে গেলে গভীর আলিঙ্গনে আটকা পড়ে জুলফা। শব্দর গলার স্বর নামিয়ে বলে, একবার আমাকে মন থেকে কবুল করে নাও। সব সময় প্রতিদ্বন্দ্বী অপছন্দের মানুষ ভেবো না। নিশ্চয়ই আমার মধ্যে ভালো কিছু আছে, সেগুলো ভাবো। একদিন তুমিও ভালোবাসবে। ভালোবাসার কথা শুনতেই জুলফার চোখের পর্দায় ভেসে ওঠে এক পুরুষের হাস্যোজ্জ্বল মুখ, যার প্রেমের আগুন দগ্ধ হয়ে গেছে জুলফার মতো সুন্দরীর পতঙ্গে। সে শরীরের সবটুকু শক্তি দিয়ে জোবতরকে ঠেলে সরাতে যাবে, তখন বনের দিকে দৃষ্টি পড়ল। একটা সংকেত, একটা আলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। মাঝরাত। চারপাশ থেকে ভেসে আসছে হুতুম পোচার ডাক আর শেয়ালের আর্তনাদ। জুলফা সন্তর্পণে স্বামীর নগ্ন বুক থেকে সরে যায়। একবার তাকে নিশ্চিত হয় শব্দর গভীর ঘুমে আচ্ছন্ন। সে আর বিলম্ব করল না। একটা ব্যাগে নিজের কয়টা শাড়ি ঢুকিয়ে জুতা খুঁজে না পেয়ে খালি পায়ে বেরিয়ে পড়ল। ঘাসের উপর দিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে বনের দিকে। মনের মাঝে দুটি বটগাছ। তাদের প্রকাণ্ড আকারের কাণ্ড দেখে ছড়িয়ে থাকা ঘন শাখা প্রশাখার নিচে জমাট বেঁধে আছে অন্ধকার। সে অন্ধকারে আলোর পরশ ছড়িয়ে আকাশে হাসছে চাঁদ। চাঁদটা ঠিক বটগাছের মাথার উপরে ঝুলে আছে। চাঁদের আলোয় বটগাছের পেছনে দাঁড়িয়ে থাকা দুটি মানব দেহের উপস্থিতি স্পষ্ট বোঝা যাচ্ছে। জুলফা দ্রুত পায়ের সামনে এগোতে অত্যন্ত পরিচিত একটা মিষ্টি গান পেল। বটের পেছন থেকে বেরিয়ে এলো মা মান্নাত ও ভাই রঞ্জন। জুলফা আনন্দে ঝলমল করে ওঠে। দৌড়ে গিয়ে মান্নাতকে জড়িয়ে ধরে অভিমানের সুরে বলল, এতদিনে এলি মা? তোর উপর খুব রাগ জমেছে। মেয়ের শ্বশুর বাড়িতে কি যখন তখন আসা যায়? আর শ্বশুর বাড়ি বলিস না, ও কাহিনী শেষ। রঞ্জন ঘাড় ঘুরিয়ে একবার চারপাশ দেখে নিল। দিনের আলোয় এখান থেকে অনেক দূর পর্যন্ত দৃষ্টি চলে যায় হয়তো। এখন শুধু সারি সারি গাছ দেখা যাচ্ছে। অন্ধকারে কত দূরই বা আর দৃষ্টি যায়। আশেপাশে মানুষের উপস্থিতিও নেই। জামাইয়ের করা নিষেধাজ্ঞা, এই বাড়িতে কখনো যেন আত্মীয় হয়ে তারা না আসে। কেউ যদি তাদের একসঙ্গে দেখে প্রশ্ন করে বা সন্দেহ করে, কেলেঙ্কারি হয়ে যাবে। নিজ ঘরে ফেরার উত্তেজনায় জুলফার চোখে মুখে ঝিলিক দিচ্ছে খুশি। তার হাসি খুশি মুখে কালো আধার নামিয়ে দিয়ে রঞ্জন বিস্ময় সুরে বলে উঠল, তুই ব্যাগ নিয়ে আসলি যে? এখন প্রশ্নে জুলফা হতভম্ব হয়ে অবাক চোখের মায়ের দিকে তাকালো। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিক করে জ্যোৎস্নার আলো পড়ে। তার সর্বাঙ্গে আলো আধারের জাল বুনেছে। চোখের তারায় ছুটে বেড়াচ্ছে শঙ্কা। মা ভাই তাকে কি নিতে আসেনি? কষ্ট করে জিজ্ঞেস করতে হলো না, তার আগেই মান্নাত বলল, কালীগঞ্জ থেকে মোড় চলে যায় আইসি, তাই তোকে দেখতে এসেছি, নিতে আসিনি। জুলফা অবিশ্বাস্য সুরে বলল, কোথায় যাচ্ছিস মা? মোড়ে নিবি না? মোড়ে রেখে চলে যাবি? রঞ্জন বলল, তোর আলিশান শ্বশুরবাড়ি আছে, সেসব রেখে তুই মোদের সঙ্গে কোথায় যাবি রে? জুলফা তীব্র সুরে প্রতিবাদ করলো, শ্বশুরবাড়ি বলবি না, আমি আলিশান বাড়িতে চাই না। মা তুই বলেছিলি কয়দিন পর মোড়ে নিতে আসবি, এখন কি বলছিস? হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে বাস পড়ার মতো তীব্র মাথা ব্যথা শুরু হয়ে গেল তার। এই বাড়িতে সারা জীবন থাকার কথা তো ছিল না। নিজের থেকে বয়সে দ্বিগুণ বড় লোকটার সঙ্গে সে কিছুতেই থাকতে চায় না। নেহাত মা ভাই হাতে পায়ে ধরেছিল বলে তাদের পরিকল্পনার একটা অংশ হয়েছিল। কিন্তু তার পরিবার এভাবে তাকে জলে ভাসিয়ে দিবে ঘৃণা করেও ভাবিনি। এখনো বিশ্বাস হচ্ছে না তার। তাদের কথাবার্তা বড় অসংলগ্ন লাগছে। জুলফা রঞ্জনের দুই হাত পা চেপে ধরে বলে, তোদের সঙ্গে যাব, এইখানে থাকবো না আমি। এই মা, মোড়ে রেখে যাসনি। এ কি কথা বলিস? তোকে বিয়ে দিয়েছি কি সঙ্গে নিয়ে যাইতে? জুলফা অনুনয় করে বলল, মোড়ে নে মা, এখানে মুই ভালো নেই। মোর ঘুম লাগে না, খেতে ভালো লাগে না। রঞ্জন বোঝানোর চেষ্টা করে, তুই জমিদারের বউ, এমন করছিস যে, তোর কিসের অভাব? তোর হচ্ছে রাজকপাল। মোরা তোকে রানী বানিয়েছি রে, তুই কত ভালো থাকবি। জুলফা ফুঁসে উঠল, মোড়ে রানী বানাতে বিয়ে দিয়েছিস নাকি নিজেদের স্বার্থে দিয়েছিস? মোড়ে নিয়ে তোরা বিক্রি করেছিস। মুখের উপর এখন কথা বলায় রঞ্জন ভীষণ চটে গেল। বলল, গলা উঁচিয়ে কথা বলবি না। মান্নাত বলল,
তুই কি চাস না তোর ভাই বোন ভাইজি ভালো থাকুক, ওদের নিজেদের একটা বাড়ি হোক? তাই বলে তোরা মরে বলি দিবি? আমি এখানে মরে যাচ্ছি মা, আমায় সঙ্গে নিয়ে যা। মুই আগের মতো তোদের কামাই করে দিব, নিয়ে যা আমায়। এ মা কথা বল। রঞ্জন বারবার চারপাশ দেখছে, সে মান্নাতকে ইশারা করে কথোপকথন দ্রুত শেষ করতে। মান্নাত বলল, তোকে শেষ দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, চলে যাচ্ছি। তুই ভালো থাকিস, সুখে থাকিস। জুলপা খপ করে মায়ের হাত ধরে বুকের মধ্যে চেপে ধরে বলল, মা আমি এ বাড়িতে থাকবো না, মুই সুখে থাকবো না। তোরা কোথায় চলে যাচ্ছিস? মুই তো কিছুই চিনি নে মা, তোদের কোথায় পাবো? তোকে আমাদের পেতেই হবে মা, আমরা তোকে দেখতে আসবো। মরে নিয়ে যা। এই ভাই, এ মা, মরে রেখে যাস নে, মরে অমন করে চিরজীবনের জন্য বেঁচে দিস নে। তোরা যা বলবি তাই শুনবো, মরে তোদের সঙ্গে নেই। রঞ্জন মাটি থেকে ব্যাগ তুলে জুলপার হাতে দিয়ে বলল, তোর কারণে মোরা আবার যাযাবর হতে চাইনি। তুই চাইলে রানী হয়ে থাকতে পারবি, মোরা পারবো না। যা বাড়ি যা, তোর শ্বশুরবাড়ি কেউ দেখলে তাদের সম্মান যাইবে। যা, চলে যা। রঞ্জনের পা ধরে হাউমাউ করে কেঁদে উঠল জুলপা। এই ভাই, এমন করিস না, মরে রেখে যাস না। এইখানে থাকতে মোর অনেক কষ্ট হয়। চাইনি আলিশান বাড়ি, চাইনি রানী হতে। মুই তোদের সঙ্গে যাইতে চাই। বাতাসে সরো সরো শব্দ কানে আসছে, অপরিচিতা নদীর জলের আওয়াজ, বনের ভেতরে জমাট বাঁধা অন্ধকার। জুলপা যেভাবে কাছে যে কেউ এসে যেতে পারে। রঞ্জন জোর করে পা ছাড়িয়ে নেয়, পা ছাড়। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।